একটা বিছানা যা একদিন শুধু ঘুম দেয়নি, কেড়ে নিয়েছিল একটা গোটা পরিবারকে। আমার সাথে খেলবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়াতে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি একেবারেই সত্যি একটি ঘটনার উপর ভিত্তি করে বানানো, যা ঘটেছিল আমেরিকার উইসকনসিনে 1987 সালে। ঘুম, ঘর আর এক অভিশপ্ত বিছানা, এই তিনটি জিনিস কিভাবে এক পরিবারের জীবনকে চিরতরে বদলে দিয়েছিল, আজ শুনবেন সেই ভয়ঙ্কর সত্যি। আলো নিভিয়ে হেডফোন পরে শুনতে থাকুন, কারণ এখন শুরু হচ্ছে তালম্যান বাঙ্ক বেড, সত্যি এক অভিশপ্ত বিছানার ভয়ঙ্কর রহস্য। চলুন তবে শুরু করি। 1987 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ছোট শহর হরিকনে বসবাসরত একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার, তালম্যান ফ্যামিলি, একটি পুরনো কাঠের বাঙ্ক বেড কিনে আনে তাদের ছেলে মেয়েদের জন্য। এরপর থেকেই একের পর এক ভয়ঙ্কর, অদ্ভুত আর ব্যাখ্যাতীত ঘটনা ঘটতে থাকে এই ঘরে। পরিবারটি এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যে শেষ পর্যন্ত তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনা পরে প্রচারিত হয় এনবিসির আনসলভড মিস্টারিজ শোতে। এই গল্পটি সেই সত্য ঘটনাকে ভিত্তি করে নির্মিত, যেখানে চরিত্রগুলোর গোপনীয়তা বজায় রাখতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। তবে গল্পে কিছু সংলাপ, আবেগত দ্বন্দ্ব আর পারিবারিক আলাপ-আলোচনা চরিত্রের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নাটকীয়ভাবে সংযোজন করা হয়েছে, তবে তা কখনোই ঘটনার বিশ্বাসযোগ্যতা ভাঙবে না। দুপুরটা ভারী লাগছিল। নভেম্বরের শেষে উইসকনসিনের বাতাসে এক ধরনের কনকনে শীত, আর তার সাথে ছিল একটা অদ্ভুত নীরবতা। ডেভিড হ্যামিল্টন স্থানীয় ফ্যাক্টরিতে কাজ করেন। সেদিন দুপুরে একটা পুরনো বাঙ্ক বেড কিনে ফিরলেন বাড়িতে। খুব সাধারণ একটা কাঠের গঠন, কোনো চাকচিক্য নেই, খরচও বেশি হয়নি। তাদের দুই সন্তান নোরা আর ড্যানি একই ঘরে ঘুমায়। বাঙ্ক বেড থাকলে জায়গা বাঁচবে, এটাই যুক্তি ছিল। ঘরের এক পাশে বেডটা বসানো হলো। স্ত্রী সুজেন ধুলো ময়লা মুছে বিছানার চাদর বিছালেন। পুরনো হলেও মজবুত লাগছে, বললেন ডেভিড। সন্ধ্যাটা ছিল সাধারণ। ডিনারে মাংস রান্না হয়েছিল, রেডিওতে বাজছিল পুরনো একটা গান। বাইরে বাতাস বাড়ছিল, ঠান্ডা হাওয়া ঘরের জানালায় কাঁচ কাঁপিয়ে যাচ্ছিল। নোরা আর ড্যানি খুশিতে দৌড়াদৌড়ি করছে বিছানার উপরে। ওরা জানতো না যে এই কাঠের গায়ে হয়তো কোনো ছায়া লেগে আছে, হয়তো কোনো অদৃশ্য কিছু এখন থেকেই বসে আছে তাদের ঘরে। রাত 10টা নাগাদ সবাই ঘুমোতে গেল। 12:37 AM সুজেন হঠাৎ জেগে উঠলেন। রেডিওটা নিজে থেকেই চালু হয়ে গেছে, কিন্তু গান বাজছে না। এক ধরনের ফিসফিসে আওয়াজ, মনে হচ্ছিল কেউ যেন কিছু বলছে, বারবার, খুব ধীরে ধীরে। সে উঠে রেডিওটা বন্ধ করতে গেলেন। তার আঙুল রেডিওর সুইচে পৌঁছানোর আগেই শব্দটা বন্ধ হয়ে গেল। বিছানায় ফিরে এসে তিনি ডেভিডকে জাগালেন। তুমি কি রেডিও অন রেখেছিলে? ডেভিড ঘুম জড়ানো গলায় বলল, না তো। তুমি ঘুমাও, শীত পড়ছে বোধহয়। সুজেন বুঝতে পারলেন আজ রাতে ঘুম আসবে না সহজে। পরের দিন ড্যানি বলল, মা, কাল রাতে নিচে কেউ ছিল, বেডের নিচে, সে আমার নাম নিচ্ছিল। সুজেন ওর মাথায় হাত রেখে হাসতে চাইলেন, কিন্তু ঠোঁট শুকিয়ে এলো। সাধারণ দুঃস্বপ্ন, বললেন ডেভিড। নতুন জিনিসে কিশোরদের ভয় লাগে, স্বাভাবিক। কিন্তু সে জানত আগের রাতের রেডিওর আওয়াজ আর এখন ড্যানির কথাটা কিছুতেই মিলছে না। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, ঘরের এক কোনায় বিছানার কাঠের পাটায় হঠাৎ ধাতব বাঁচড়ের মতো শব্দ শোনা যাচ্ছিল। ঘরের কেউ তা শুনতে পায়নি, কিন্তু যে ছিল সে হয়তো শুনেছিল। রাতের উইসকনসিন শহর অনেকটাই নিশ্চুপ থাকে, বিশেষ করে ডেভিড আর সুজেনের পেছনের উঠানে, যেখানে কয়েকটা শুকনো গাছ আর পুরনো একটা শেড ছাড়া কিছুই নেই। কিন্তু আজ রাতে নীরবতার ভেতরেও কিছু একটা কাঁপছিল, অদৃশ্য, অথচ টের পাওয়া যাচ্ছে। সেই রাতে ঘড়ির কাঁটা ঠিক 2:40-এ আটকে ছিল। সুজেন আবার জেগে উঠল। এবার ঘরের ভেতর একটা আলো চোখে লাগছিল। না,
রুমের লাইট জ্বলেনি, বাইরের আলোও না। এই আলোটা যেন কোনো গাঢ় লাল রঙের, একটা অস্বাভাবিক উজ্জ্বলতা। ঘরের কোণায় ছায়া ফেলছে, ছায়াগুলো আবার কাঁপছে। সে পাশে তাকিয়ে ডেভিডকে জাগাতে যাবে, তখনই আলোটা হঠাৎ নিভে গেল। পুরো ঘর আবার অন্ধকার। সে দৌড়ে গিয়ে জানালায় চোখ রাখল। বাইরে সব শান্ত, কোথাও আলো নেই, অথচ একটু আগেই ঘরটা লাল আলোয় ঝলমল করছিল। ভয়ের চোটে তার বুকের ভেতর যেন কিছু একটা লাফাচ্ছিল। সে জানত কোনো কিছু ঠিক নেই। সকালে ব্রেকফাস্টে ড্যানি কিছুই খাচ্ছিল না। কাঁপা কাঁপা গলায় বলল, মা, আজ রাতেও কেউ ছিল আমার বিছানার নিচে। সে বলছিল, নিচে আয়। ডেভিড এবার একটু রেগে উঠল। তুমি কিসের ভয় দেখাচ্ছ? কারণ নিচে যাওয়ার দরকার নেই। ঘরের কেউ কিছু দেখেনি। কিন্তু যখন নোরা বলল, আমি দেখেছি বিছানার নিচে কেউ ছিল, সে হাত বার করে টানছিল ড্যানিকে, তখন সবার মুখে থমথমে নীরবতা। ডেভিড হঠাৎ লক্ষ্য করল ঘরের মেঝেতে কারো পায়ের ছাপ পড়েছে, কিন্তু জুতো নয়, খালি পায়ের ছাপ। ছোটদের নয়, বড় মানুষের। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ছাপগুলো ঘরের ভেতর থেকে দরজার দিকে গেছে, বাইরে থেকে নয়। ডেভিড নিজেই ভেতরে টর্চ নিয়ে পুরো ঘর খুঁজল। কোথাও কিছু নেই। দরজা জানালা সব লক করা। কেউ ঢুকলে যে তারা বুঝতে পারবে না, এটা অসম্ভব। এই বাড়িতে কিছু একটা হচ্ছে, সুজেন চাপা গলায় বললেন। ওই বিছানা নিয়ে আসার পর থেকেই। ডেভিড বলল, কোনো পুরনো কাঠের বেড দিয়ে ভূতের আসা সম্ভব? কিন্তু সেই রাতেই সে বুঝতে পারবে, সব কিছুই বাস্তব না হলে ভয় হয়তো হতো না। রাত 3:05। ডেভিড নিজের ঘরে শুয়ে চোখ মেলেই দেখল ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে কেউ। কোনো মুখ নেই, চোখ নেই, শুধু একটা উচ্চ আকৃতির ছায়া। তার সামনে লাল আলো জ্বলছে, ঠিক যেন বিছানার কাঠের ফাঁক দিয়ে উঠে আসছে সেই আলো। ডেভিড চোখ মুছল, আলো নিভে গেল, ছায়াটাও উধাও হয়ে গেল। সে জানত এবার আর নিজের মনকে দোষ দেওয়া যাবে না। রাতটা অস্বস্তিকর ছিল। ডেভিডের বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। কোনো শব্দ ছিল না, কিন্তু তার শরীর যেন টের পাচ্ছিল কিছু একটা ঠিক নেই। মাথার মধ্যে অজানা একটা চাপ কাজ করছিল। সেই রাতে, রাত 3:08 তার ঘুম চিরতরে পাল্টে গেল। নোরা হঠাৎ চিৎকার করে উঠল, মা, মা, ও নিচে আছে, ও ও আবার এসেছে। সুজান ছুটে গেল। নোরা কাঁদছে, চোখ ছানা ভরা করে বিছানার নিচে তাকিয়ে বলছে, সেই ছায়াটা, সে আমায় ডাকছিল। সে বলছিল, তুই তো আমার জায়গায় শুয়েছিস। সুজান আর কিছু না বলে বাচ্চাদেরকে ঘর থেকে তুলে নিয়ে এলো তার ঘরে। ডেভিড চুপচাপ বিছানার নিচে টর্চ ফেলল। কিচ্ছু নেই। কিন্তু তার চোখ আটকে গেল এক জায়গায়। বিছানার কাঠের এক পাশে কে যেন লোহার কিছু দিয়ে আঁচড় কেটেছে। খসখসে দাগ, একটার পর একটা লম্বা লম্বা দাগ। ডেভিড আর কিছু বলল না। সেই রাতের বাকি সময় রেডিও দুবার চালু হয়। কোনো গান নয়, শুধু একটা হিসিসে আওয়াজ, যেন কেউ দম নিচ্ছে। আর সেই আওয়াজের পেছনে একটা গলা খুব ধীরে ধীরে কারুর নাম নিচ্ছে, ড্যানি, ড্যানি, নিচে আয়। ড্যানির শরীর বরফ হয়ে গেছে, মুখে কথা নেই। ডেভিড এবার সত্যি বুঝতে পারল এইসব ওদের তৈরি নয়। পরের দিন সুজান স্থানীয় গির্জার এক ফাদারের সঙ্গে কথা বলেন। ফাদার বলেন, অনেক সময় কোনো জিনিস, বিশেষ করে পুরনো কাঠ, তার সাথে কিছু নিয়ে আসে, কোনো স্মৃতি, কোনো ইতিহাস। কখনো কখনো সেই স্মৃতি জীবন্ত হয়ে ওঠে। সুজান তখন বলেন, আপনি কি বিশ্বাস করেন এটা কিছু আছে? আমরা শুধু একটা বিছানা এনেছি, তবুও। ফাদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, এটা উইসকনসিনের নতুন নয়। 5-6 বছর আগে এমনই একটা কেসে একটা খাটেই পুরো পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তাদের নাম তালম্যান। তুমি ইন্টারনেটে খুঁজলে পাবে। তারা যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেটা ওই শহরেই ছিল। সুজানের গলা শুকিয়ে যায়। তালম্যান? ডেভিড ফাইল ঘেটে বেড কেনার দোকানের ইনভয়েসে চোখ রাখে। সেখানে লেখা আছে, প্রি ওন্ড আইটেম ফ্রম H. তালম্যান এস্টেট। সেই রাতে ঘুম ভাঙে একটা আওয়াজে। ডেভিড দেখে বেডের নিচ থেকে কেউ যেন ওর দিকে তাকিয়ে আছে। শুধু একজোড়া চোখ, নরম লাল আলোয় জলজল করছে।
আর সেই চোখের চারপাশে কিছুই নেই। ডেভিড সকালে উঠেই সিদ্ধান্ত নিল এই বাঙ্ক বেড সরিয়ে ফেলতে হবে। সে নিজে হাত লাগালো, কাঠগুলো আলাদা করলো, স্ক্রু খুলল, কাঠের ফ্রেম উঠানে নিয়ে রাখল। একটা পুরনো কাঠের গন্ধ যেন হাতের চামড়ায় লেগে থাকল। কিন্তু বিছানা সরিয়ে দেওয়ার পরও রাত বদলায়নি, বরং সবকিছু যেন আরো অচেনা হয়ে উঠছে। সন্ধ্যের দিকে সুজান রান্নাঘরে ঢুকে থমকে গেলেন। ফ্রিজের পাশে রাখা কাঠের ক্যাবিনেট, যেটা কখনো সরে না, সেটা যেন হালকাভাবে সরানো। তার বুকের ভেতরটা কেঁপে উঠল, নিজেই আবার ঠেলে জায়গায় রাখলেন। কিন্তু 10 মিনিট পর যখন তিনি ফিরে এলেন, ক্যাবিনেটটা আবার সরে আছে, ঠিক যেমন ছিল কয়েক মিনিট আগে। তিনি কিছু বললেন না, শুধু জানালাটা বন্ধ করে দিলেন। জানালার কাছে তখনও যেন কারুর হাতের ছাপ ছিল। রাতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। ডেভিড টার্চ নিয়ে বেরোল। বাচ্চারা ঘরে। সুজান হঠাৎ দেখলেন বেডরুমের দেওয়ালের এক কোণে কিছু একটা আঁকা আছে, যেন কারুর আঙ্গুল দিয়ে আঁকা, ঘূর্ণি আকৃতি, ঠিক সেই জায়গাটায় যেখানটায় বাঙ্ক বেডটা বসানো ছিল। সেই দাগে হাত দিলে যেন একটা হালকা কম্পন অনুভব করলেন। আমরা কি ভুল করলাম, তিনি মনে মনে বললেন। সেই রাতে বাড়ির ল্যান্ডফোন হঠাৎ বেজে উঠল। ডেভিড রিসিভ করতেই কানে এলো ঘড়ির কাঁটার মতো একটা শব্দ, টিক টিক টিক। তারপর এক মেয়েলি গলা, শুষ্ক, ফাটলকরা, ধীরে ধীরে বলছে, তোমরা আমার ঘরে আছো, চলে যাও। ডেভিড ফোন ফেলে দেয়, কিন্তু রিসিভার রাখার আগেই কানে এলো একটা শব্দ, ঠিক তার নিজের নাম, ডেভিড। ডেভিড আর সুজান এবার ঘটনাগুলো রেকর্ড করতে শুরু করলো। সেই রাত্রে ডেভিড লিখে রাখল নোটবুকে, বিছানা সরালেও কিছু বদলায়নি, কিছু একটাই ঘরে আটকে আছে। মনে হচ্ছে পুরো ঘরটাই ধীরে ধীরে কারো শ্বাসের সঙ্গে ওঠানামা করছে, যেন আমরা কিছু একটার মধ্যে ঢুকে পড়েছি। রাত 3:13। ড্যানি চিৎকার দিয়ে উঠে বসে। তার মুখ লাল হয়ে গেছে। সে শুধু একটা কথাই বারবার বলছে, সে ফিরে এসেছে, সে আবার ঘরের ভেতরেই। কেউ প্রশ্ন করে না কে, কারণ সবার মনে একই নাম ভেসে উঠছে, যে বিছানার সাথে সে এসেছিল। রাতগুলো যেন এখন আর শুধু ঘুমানোর সময় নয়, বরং প্রতিটা রাত যেন ঘরের ভেতরের কারো জেগে ওঠার সময়। ডেভিড, সুজান আর তাদের 2 সন্তান, 4 জনেই এক ঘরে ঘুমোচ্ছেন এখন, যেন একে অপরের ছায়া হয়ে থাকলেই একটু নিরাপদ বোধ হয়। কিন্তু সেই রাতে ঘুম এলো না, আর ঘরের দেয়াল যেন কিছু বলতে চাইছিল। রাত 2:19। সবার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে। না, জানলা কাঁপছে না, দরজাও নয়। শব্দটা আসছে দেয়ালের ভেতর থেকে, একটা টিকটিক আওয়াজ, যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে, ধীরে ধীরে ছাদ থেকে মেঝের দিকে। সুজান ফিসফিস করে বলল, ইঁদুর হতে পারে? ডেভিড মাথা নাড়ল। ইঁদুর এত ভারী শব্দ করে না, শুনছো না, যেন খালি পায়ে কেউ হেঁটে যাচ্ছে। ঘরের একপাশে দেয়ালে গিয়ে সে কান রাখল। সেই টিকটিক শব্দটা এবার একটু থেমে আবার শুরু হলো, আর এবার শব্দে ফাঁকে স্পষ্ট একটা নিঃশ্বাস শোনা যাচ্ছে, ধীরে ধীরে, ভারী, প্রায় মানুষের মতো। সকালে ডেভিড সেই দেয়ালটা দেখছিল। ঘরের ভেতরের নকশা অনুযায়ী এই দেয়ালের ওপারে কিছুই থাকার কথা না, এটা বাড়ির এক্সটার্নাল দেয়াল। তবে সে দেখে দেয়ালের একপাশে রঙের নিচে একটা পাতলা ফাটল। নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসে কাঠের একটা পুরনো বাক্সের অংশ, দেয়ালের ভিতরে লুকানো ছিল। সে সেটা ভেঙে দেখে একটা ছোট কাঠের বাক্স, ভেতরে সাদা কাগজ মোড়ানো কিছু। খুলতেই দেখা যায় একটা পুরনো পেন্ডেন্ট আর কয়েকটা ছেঁড়া ফটো, একজন ছোট বাচ্চার। চোখ দুটো পুড়ে গেছে, মুখো ঝাপসা, আর একপাশে লেখা একটা নাম, এইচ তালমান। ডেভিডের বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই রাতেই সুজান ফোন করল সেই ফাদারকে, যিনি আগেও পরামর্শ দিয়েছিলেন। তিনি শুনেই থেমে গেলেন। তোমরা ওই বাড়িতে এখনো আছো? তোমরা বুঝতে পারছো না, ওই ঘরটা ওই বিছানার জন্যে অভিশপ্ত নয়, বরং বিছানাটাই এসেছে তার পুরনো ঘরে ফিরতে। ওটা যেখান থেকে এসেছে ওখানেই আবার টিকে থাকতে চায়। ডেভিড জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন এই ঘরটাই সেই তালমান পরিবারের পুরনো বাড়ি?
ফাদার ধীরে বললেন, তোমরা তালমান পরিবার থেকে সেই বাঙ্ক বেডটা কিনেছিলে ঠিক, কিন্তু আমি বিশ্বাস করি তারা কেবল বেডটা বিক্রি করেনি, তারা হয়তো ঘরটাও বদলাতে চেয়েছিল। কিন্তু কিছু জিনিস ঘরের সাথে বাঁধা থাকে। রাত 3:06। ঘুমন্ত ড্যানির পাশের দেয়ালে একটা অন্ধকার ছায়া দেখা যাচ্ছে, মানুষের আকারে। তা ধীরে ধীরে দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, আবার বেরোচ্ছে। তার কাঁধে একটা পুরনো কাঠের খণ্ড ঝুলছে, গায়ে আঁচড়ের দাগ, মাথা নেই, মুখ নেই, শুধু বুকের কাছে ঝুলছে একটা পেন্ডেন্ট। আর সেই মুহূর্তে দেয়ালের ভেতর থেকে ভেসে এলো একটা শিশুকণ্ঠ। তোমরা তো বলেছিলে কেউ আর আমার জায়গায় ঘুমাবে না। ঘর যেন এখন নিঃশ্বাস নেয়। দেয়ালের শব্দ, বাতাসে ফিসফিস, ঘরের বাতি নিজে নিজে জ্বলে নিভে যাওয়া, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল কারোর সাথে সহাবস্থান করছে তারা। কেউ যেন এই পরিবারটাকে পর্যবেক্ষণ করছে। আর এবার ডেভিড সিদ্ধান্ত নেয়, যদি কিছু থেকে থাকে তাহলে সেটা ধরা পড়ুক ক্যামেরায়। ডেভিড বাসার পুরনো ক্যামকর্ডার বের করে, একটা ট্রাইপডে সেট করে রাখে বাচ্চাদের ঘরের কোণায়, এমনভাবে যাতে বিছানার নিচটাও ধরা পড়ে। রাত 11টা, সবাই ঘুমিয়ে পড়েছে, ঘর অন্ধকার, ক্যামেরা চালু। পরের দিন সকাল, ডেভিড ঘুম থেকে উঠে সবার আগে ক্যামেরা বন্ধ করে। রুমে কেউ কিছু অনুভব করেনি রাতভর। সে ক্যামেরা থেকে টেপ বের করে, লিভিং রুমে বসে ভিডিও চালু করে। প্রথম কয়েক ঘন্টা কিছুই নেই, সবাই ঘুমিয়ে। তারপর ঘড়ির টাইম স্ট্যাম্পে 3:07, ঘরের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে, কিন্তু কেউ ঢুকছে না। অথচ দরজার ওপারে ছায়া পড়ছে কারোর উপস্থিতির মতো। তারপর 3:08, ঘরের বাতি নিজে থেকে জ্বলে ওঠে, 1 সেকেন্ড, আবার নিভে যায়। তারপর ডেভিডের গলা শুকিয়ে আসে। ক্যামেরায় দেখা যাচ্ছে বিছানার নিচ থেকে একটা হাত বেরোচ্ছে, ধীরে ধীরে, কাঠের নিচ থেকে মেঝের উপর। শুধু একখানা হাত, কুঁচকে যাওয়া চামড়া, কালচে, বড় বড় আঙুল, তা মেঝেতে ঠেকছে, যেন কিছু খুঁজছে। তারপর সেই হাতটা ধীরে ধীরে ফেরত চলে যায় এবং অন্ধকার। ডেভিড পেছনে তাকায়, বাচ্চারা খেলা করছে, সে কিছু বলে না। কিন্তু যখন টেপটা রিভাইন্ড করে আবার দেখতে যায়, সেই অংশটা নেই। 3:07 থেকে 3:09 পর্যন্ত ভিডিওতে শুধু একটানা কালো পর্দা, কোনো আলো নেই, শব্দ নেই, দরজা নেই। ক্যামেরার টাইম চলছে, কিন্তু দৃশ্য শূন্য। ডেভিড সেই ফুটেজ দেখায় স্থানীয় একজন পুলিশ অফিসারকে, পরিচিত বন্ধু। অফিসার দেখে বলল, তোমার ক্যামেরায় সমস্যা মনে হয়, এমন টাইম স্কিপ ইলেকট্রনিক গ্লিচেও হয়। ডেভিড শুধু বলল, গ্লিচ। কিন্তু বাচ্চারা তো চিৎকার করে বলেছে বিছানার নিচে কেউ ডাকে, আমরা তো ঘরে আলো নিভে জ্বলতে দেখেছি, এটা গ্লিচ। অফিসার ঠুমকে গেল, কিন্তু বলল না কিছু। সুজান আর ডেভিড বুঝতে পারে ভয় নয়, ঘরটাই কিছু একটা হয়ে উঠছে। ডেভিড লিখে রাখে নোটবুকে, আমি আমার ছেলেকে বলি ভূতে বিশ্বাস করো না, কিন্তু আমি আর তাকে বলার সাহস রাখি না, কারণ আমি নিজের চোখে দেখেছি সেই হাতটা। রাতের শেষে ক্যামেরা আবার চলতে থাকে, ঘরের ভেতর নিস্তব্ধতা। কিন্তু এবার ক্যামেরার এক কোণায় দেখা যায় দেয়ালের ফাঁক থেকে এক জোড়া চোখ তাকিয়ে আছে। চোখ দুটো নড়ে না, শুধুই তাকিয়ে আছে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে চোখের নিচে একটা ছোট্ট কাঠের বোর্ড টাঙানো আছে, সেখানে লেখা, আমার ঘর, আমার ঘুম। সেই পেন্ডেন্টটা ডেভিড সেদিনই খুঁজে পেয়েছিল, দেওয়ালের ফাঁকে থাকা কাঠের বাক্সে, যেখানে লুকিয়েছিল পুরনো ছেঁড়া কিছু ছবি আর সেই পেন্ডেন্ট। চেনটা ভাঙা, উপরে ধাতুতে ঘষা লেগে গেছে, তবু মাঝের অংশে এক অদ্ভুত প্রতীক খোদাই করা, একটা বৃত্তের ভেতরে দাগ কাটা মতো কিছু, যেন কারো মুখ, কিন্তু চোখ ছাড়া। ডেভিড তখনও জানত না এই পেন্ডেন্টটাই হয়তো ছিল পুরো ঘটনার চাবিকাঠি। ডেভিড পেন্ডেন্টটা নিয়ে গেল শহরের ছোট্ট একটা স্থানীয় মিউজিয়ামে। সেখানে কাজ করেন মিস্টার হ্যালভেস্টন, একজন বৃদ্ধ ইতিহাসবিদ, যিনি পুরনো জিনিসপত্র চিনতে পারেন। পেন্ডেন্টটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন তিনি। তারপর বললেন, এই চিহ্নটা আমি আগে দেখেছি, এটা সোল বাইন্ডিং সিম্বল। মধ্যযুগে বিশ্বাস ছিল কারো মৃত্যুর পর তার আত্মা যদি অবমানিত হয়, তবে আত্মা নিজেই কোনো বস্তুর মধ্যে আশ্রয় নেয়। অনেক সময় সেই বস্তু হয় কাঠ,
কারণ কাঠ পচলেও আত্মা থেকে যায়। ডেভিডের কণ্ঠ শুকিয়ে এলো। আপনি কি বলছেন এই পেন্ডেন্টটা কোনো মৃত ব্যক্তির সঙ্গে জড়িত? হ্যালভেস্টন বললেন, এই প্রতীকটা তালমান পরিবার সংক্রান্ত কিছু পুরনো রিপোর্টেও এসেছিল। আমি নিশ্চিত না, তবে আমার ধারণা এটা হয়তো সেই একই আত্মার স্মারক। সুজান পুরনো সংবাদ ক্লিপিং খুঁজতে শুরু করে। তারা খুঁজে পায় 1987 সালের একটি খবর। টালমান পরিবার, যাদের ঘর থেকে অভিশপ্ত বাঙ্ক বেড সরানোর করে, তারা শহর ছেড়ে চলে যায়। তাদের ছোট ছেলে হেনরি টালমান 7 বছর বয়সে খুব অসুস্থ হয়ে মারা গিয়েছিল। মৃত্যুর আগে সে বলেছিল, আমি কাউকে আমার বেডে ঘুমোতে দেব না, ওটা আমার, আমি ওর নিচেই থাকব। সেই ছোট্ট শিশু হেনরির নামেই ছিল পেন্ডেন্টটি। এক রাতে ডেভিড একা বসে সেই পেন্ডেন্টটা হাতে নিয়ে নিচু গলায় বলল, তুমি যদি এখানেই থাকো তাহলে আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কিছু নিইনি। তখন তার পিছনের জানালায় একটা আওয়াজ হলো, টক টক টক। সে ফিরে তাকালো, কোনো মানুষ নেই, কিন্তু জানালার কাঁচে ভেতর দিক থেকে লেখা, ওটা আমার ছিল। রাত 3:17। সুজান জেগে উঠে দেখে ড্যানি বিছানায় নেই। তাকে ডাকা হচ্ছে, তখন ঘরের এক কোণে থেকে আওয়াজ এলো, মা, আমি নিচে গেছি, ও চেয়েছে আমি যাই, তুমি ঘুমাও। সুজান ছুটে যায়, কিন্তু ঘর ফাঁকা। শুধু বিছানার নিচে একটা ভাঙা পেন্ডেন্ট পড়ে আছে। তার নিচে ছোট করে খোদাই করা, আমার ঘুম কেউ ভাঙাবে না। ড্যানির ঘটনার পরদিন সকালেই ডেভিড আর সুজান সিদ্ধান্ত নিল এই বাড়ি তারা আর রাখতে পারবে না। যা কিছু ঘটছে তা শিশুদের মানসিকতায় ভয়ঙ্কর ছাপ ফেলছে। তাদের এখন দরকার বাঁচা, জায়গা নয়। তারা ঘর ছাড়ার পরিকল্পনা শুরু করল। কিন্তু বিষয়টা এমন নয় যে ঘর ছেড়ে দিলেই সব শেষ হবে, কারণ কেউ চায় না তারা ঘর ছাড়ুক। ডেভিড সব জিনিস গুছিয়ে একটার পর একটা বাক্সে ঢোকাচ্ছিল। পেন্ডেন্টটা আবার ছুঁয়ে দেখল, না, তা এখন একটা লোহার কৌটোয় তালা বন্ধ করে সেলাই মেশিনের নিচে লুকিয়ে রাখা। সুজান পুরো ঘর পরিষ্কার করছিল। নোরা আর ড্যানিকে খেলার জন্য পাশের বাসায় পাঠানো হয়েছিল, যেন ওরা কিছু বুঝতে না পারে। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই ঘরের বাতি নিভে গেল। ডেভিড সুইচবোর্ড পরীক্ষা করল। মূল লাইন ঠিক আছে, কিন্তু ঘরের মাঝখানে বাতিগুলো একসাথে টিকটিক করে জ্বলছে আর নিভছে, এবং প্রতি নিভুনোর সময় ঘরের ভেতর একটা ছায়া দীর্ঘ হতে থাকে দেয়াল জুড়ে। না, মানুষের নয়, কিন্তু কোনো আকৃতি যেন ঠিকরে পড়ছে। সেই মুহূর্তেই ঘরের মোড় থেকে হঠাৎ একটা বাক্স নিজে থেকেই গড়িয়ে পড়ে মেঝেতে। ভিতরের জিনিস ছিটকে পড়ে। তার মাঝে ছিল ড্যানির ছোট্ট জামাটা, আর ঠিক তার উপর ভেসে উঠল একটা হাতের ছাপ, জলের, কিন্তু কারো ছোঁয়া ছাড়াই। সেই রাতে ডেভিড গাড়ির পিছনের দিকের সিট ফাঁকা করছিল। সবাই ঘুমন্ত, শুধু সে আর সুজান প্রস্তুত। কিন্তু ঠিক 3:14-তে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডেভিড দেখল ড্যানি দরজার সামনে দাঁড়িয়ে আছে। তবে সে যেন ঘুমন্ত, চোখ অর্ধেক বন্ধ। সে বলল, আমি যাব না। ও বলেছে আমার যাবার দরকার নেই। মা যাবে, তুমি যাবে, কিন্তু আমি এখানেই থাকব, ও বলেছে। ডেভিড ছুটে গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। সে ঠান্ডা, খুব ঠান্ডা। ঘর ছাড়ার সময় ডেভিড ক্যামকর্ডারটা নিয়ে বেরোলো। তাতে আগের রাতের রেকর্ডিং ছিল। সে দেখতে চাইল গাড়িতে বসে। টেপ চালু হতেই এক চিৎকার, ড্যানির নয়, কারো অন্য কণ্ঠের। তারপর ক্যামেরার ফ্রেমে দেখা যায় ঘরের দেয়ালে কারো লেখা, তোমরা ঘর নিতে চেয়েছিলে, নিয়েছ, এখন এটাই তোমার। পরদিন সকালে তারা ঘর ছেড়ে দেয়। ডেভিড পরিবার শহর ছেড়ে চলে যায়। কিন্তু এরপর এক রাতে হঠাৎ ডেভিডের ফোনে একটা কল আসে। ফোনেরও পাশে একটা কণ্ঠ ভাঙা, বিকৃত। তোমরা আমার ঘর ছেড়ে পালাতে পারো, কিন্তু আমি তো ঘুমাই না। তারা এখন নতুন শহরে, ভাড়া করা ছোট একটা অ্যাপার্টমেন্ট। সবকিছু শান্ত, আশেপাশে পরিচিত কেউ নেই, পুরনো কিছু নেই। তবু রাতে ঘুম আসতে দেরি হয়। নোরা আর ড্যানি এখন আলাদা ঘরে ঘুমায়,
কিন্তু সুজান মাঝরাতে একবার না একবার জেগে উঠে তাদের দেখে আসে। ডেভিডও শান্ত হতে পারেনি। সে প্রতিদিন অফিস থেকে ফিরে নোটবুক খুলে বসে, যেখানে সে প্রতিটি ঘটনার তারিখ, সময় আর অনুভূতির বর্ণনা লিখে রেখেছিল। কিন্তু আজ রাতে সেই নোটবুকে একটা নতুন লাইন খুঁজে পেল। সে লেখেনি, তুমি এখনো ভুল করছো। ঘর পাল্টে গেলে ঘুম পাল্টে যায় না। ডেভিড স্তব্ধ, হাতে কলম ছিল না, তবুও লেখা নতুন, কালি এখনো ভেজা। সে বইটা বন্ধ করে ফেলল। সেই রাতে ডেভিড পুরনো ভিডিও টেপগুলোর একটা চালালো, যেটা আগেও বহুবার দেখেছে। ঘরের মেঝেতে পড়া হাত, দরজা খুলে যাওয়ার দৃশ্য, কিন্তু এবার কিছু বাড়তি। ভিডিওর 8 মিনিট 14 সেকেন্ডে ড্যানির বিছানার নিচে কেউ ফিসফিস করে বলছে, সে আমার ছিল, আমি শুধু ঘুমোতে চেয়েছিলাম। সেই কণ্ঠটা এবার যেন অনেক স্পষ্ট এবং অনেক বেশি বিষণ্ণ। সুজান এক রাতে ঘুম ভেঙে দেখে নোরা চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? নোরা শুধু বলল, সে আবার ঘুমোতে চাইছে। পরদিন সকালে ড্যানি বলল, আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখেছি, আমাদের আগের বাড়িটা এখন অন্ধকার, কিন্তু একটা জানালায় আলো জ্বলছিল। ডেভিড হতভম্ব। তুমি তো জানো না ও বাড়িটা কোথায়, ড্যানি? ড্যানি হাসল না। সে শুধু বলল, তুমি ভুলে গেছো, কিন্তু আমি তো নই। কয়েক মাস কেটে গেছে তারা পুরনো বাড়ি ছেড়ে এসছে, নতুন শহরে, নতুন জীবন। তবুও কিছু কিছু বিষয় কখনো পুরনো হয় না। সেই রাতে সুজান ডেভিডকে বলল, আজ একটু অন্যরকম লাগছে না? বাড়িটা খুব চুপচাপ। ডেভিড হাসল। চুপচাপ থাকলেই তো ভালো, ভয় নেই। তখন ঘড়ির দিকে তাকালো, 2:59। ডেভিড নিজের চোখের সামনে দেখতে পেল ঘড়ির কাঁকা নড়ছে না। 2:59, 2:59। সময় যেন আটকে গেছে। ঘরের বাতাস ভারী, জানালার কাঁচ ঘেমে গেছে, অথচ ঠান্ডা নেই। ডেভিডের রুমের এক কোনায় রাখা পুরনো ক্যামকর্ডারটা হঠাৎ নিজে থেকে চালু হয়ে যায়। কোনো প্লে বাটন চাপেনি কেউ। মনিটরে ফুটে উঠছে ঘরের ভিতরেরই ছবি, ঠিক এখনকারই, লাইভ। কিন্তু ক্যামেরার ফ্রেমে একজন বাড়তি মানুষ। একটি শিশু দাঁড়িয়ে আছে বিছানার পাশে। তাকে আগে দেখা যায়নি। সে নিচু গলায় বলছে, 3টে বাজে, এবার তুমি ঘুমাও, এবার আমার পালা। ড্যানি আচমকা উঠে দাঁড়ায়, চোখ বন্ধ। সে দরজার দিকে হাঁটছে। সুজান চিৎকার করে উঠে, ড্যানি কোথায় যাচ্ছ? ড্যানি বলছে না কিছু, শুধু বিড়বিড় করছে, আমি তো এখানেই ছিলাম, এখন ফিরে যাচ্ছি। ডেভিড তাকে ধরতে দৌড়ায়, কিন্তু তখন জানালার বাইরে একটা তীব্র আলো জ্বলে ওঠে। 1 সেকেন্ডের জন্য সারা ঘর নিস্তব্ধ। তারপর ডেভিড পরদিন ক্যামেরার ফুটেজ দেখে। সবকিছু ধরা পড়েনি, শুধু একটা শব্দ লেগে আছে পুরো ভিডিও জুড়ে। একটানা ধীরে ধীরে কেউ বলছে, ঘুম ঘর আমার, ফিরে এসো। শেষের দিকে মনিটরে ফুটে ওঠে একটাই বাক্য, কোনো টাইম স্ট্যাম্প নেই, কোনো ভিডিও কোড নয়, শুধু লেখা, টালম্যান ফ্যামিলি ওয়াজ নট দ্য এন্ড। সেই বাড়িটা আজও খালি, কিন্তু রাত 3টের সময় কেউ কেউ বলে ঘরের একটা জানালায় আলো জ্বলে ওঠে। আর একবার খুব অল্প সময়ের জন্য কেউ একজন জানালার গ্লাসে আঙুল দিয়ে লিখে যায়, তোমাদের ঘুম এখন আমার। আপনারা এতক্ষণ শুনছিলেন এক সত্যভিত্তিক ভৌতিক অভিজ্ঞতা, যার নাম ছিল বিছানার অভিশাপ। এমন হাজারো রহস্য এখনো অন্ধকারই রয়ে গেছে। আবার দেখা হবে আরেকটি ভয়ের গল্পে। ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ঘুমানোর আগে বিছানার নিচটা একবার দেখে নেবেন। ধন্যবাদ।
subscribe.